আজকে আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং সিভি এসেছে। রাহুল ধর। হ্যাঁ, রাহুল ধর। তো এর মধ্যে তো ওনার পড়াশোনা, কাজের অভিজ্ঞতা, স্কিলস মানে সব কিছুই লিস্ট করা আছে। একদম। কিন্তু আমাদের কাজ তো শুধু লিস্টটা পড়া নয়, তাই না? না, একেবারেই না। আমরা চেষ্টা করব এই তথ্যের আড়ালের গল্পটা খুঁজে বের করতে। ঠিক। একটা সিভি তো শুধু কয়েকটা পয়েন্টারের তালিকা নয়, এটা আসলে একজনের পেশাগত যাত্রার একটা নকশা। আমরা বোঝার চেষ্টা করব এই নকশাটা কতটা সচেতনভাবে তৈরি, আর এটা রাহুল ধর সম্পর্কে আমাদের কি বলছে। ঠিক, অর্থাৎ তার পড়াশোনা থেকে শুরু করে আজকের চাকরি পর্যন্ত এই পুরো রাস্তাটা আমরা ট্রেস করব। দেখব এই পথটা কি সিধি পথে চলেছে নাকি এতে কোনো আকর্ষণীয় বাঁক আছে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। চলুন। সিভির শুরুতেই অবজেক্টিভ সেকশনে রাহুল খুব স্পষ্টভাবে নিজেকে একজন ভিডিও এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে পরিচয় দিয়েছেন। সাথে 5 বছরের অভিজ্ঞতাও উল্লেখ করেছেন। হ্যাঁ, কোনো রকম ভূমিকা না করে একেবারে সরাসরি পয়েন্টে চলে আসা। আমার কাছে এটা বেশ আত্মবিশ্বাসী একটা ভঙ্গি মনে হয়েছে। হ্যাঁ, এবং এই সরাসরি ঘোষণাটা খুব গুরুত্বপূর্ণ। উনি কোনো রকম ভনিতা না করে শুরুতেই বলে দিচ্ছেন, আমি এই দুটো কাজে দক্ষ এবং আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। এটা যে কোনো রিক্রুটারের সময় বাঁচায় এবং প্রথম 30 সেকেন্ডের মধ্যেই একটা স্পষ্ট ধারণা দিয়ে দেয়। এখানেই তো অর্ধেক কাজ হয়ে যায়। ঠিক। আর এরপরেই তিনি লিখেছেন যে তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন অর্থাৎ গণজ্ঞাপনে স্নাতক। আর এখানেই তো প্রথম সংযোগটা তৈরি হয়ে গেল। একদম। তার কাজ আর পড়াশোনার বিষয় একই লাইনে। এই সংযোগটাই পুরো সিভির ভিত্তি। এটা আমাদের বলছে যে রাহুল যা করছেন সেটা হঠাৎ করে শুরু করা কোনো শখ নয়, বরং এর পেছনে একটা একাডেমিক প্রস্তুতি আছে। মাস কমিউনিকেশন পড়ার মানেই হল তিনি কমিউনিকেশনের বিভিন্ন দিক, যেমন লেখা, ভিজুয়াল স্টোরি টেলিং, অডিয়েন্স সাইকোলজি, এগুলো নিয়ে পড়াশোনা করেছেন। তাই যখন তিনি নিজেকে ভিডিও এডিটর বা ডিজাইনার বলছেন, সেটার একটা ওজন আছে। তার মানে পড়াশোনার ভিতটা বেশ মজবুত। চলুন সেই ভিতকে আরেকটু খুঁটিয়ে দেখি। ওনার এডুকেশন সেকশনে গেলে দেখা যায় 2015 সালে মাধ্যমিক পাশ করেছেন WBBSE মানে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে। পেয়েছেন 73.5% নম্বর। বেশ ভালো নম্বর। এরপর 2017 সালে উচ্চ মাধ্যমিক WBCHSE থেকে 75% নম্বর নিয়ে, এবং সবশেষে 2018 থেকে 2020 এই সময় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে অনার্স ডিগ্রি। এখানে স্কোরটা হলো 7.42 CGPA। 10-এর স্কেলে প্রায় 7.5, যেটা বেশ ভালো একটা স্কোর। কিন্তু নম্বরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতাটা। একটা কনসিস্টেন্সি আছে। একদম। দেখুন, মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত তার রেজাল্টে কোনো বড়সড় লাফ বা পতন নেই। এটা একজন স্থিতিশীল এবং মনোযোগী ছাত্রের পরিচয় দেয়। আর একটা ব্যাপার আমার চোখে পড়ছে, উনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন 2020 সালে। আর আমরা পরে যখন ওনার কাজের অভিজ্ঞতায় যাব, দেখব যে ওনার প্রথম চাকরিও শুরু হয়েছে 2020 সালেই। হ্যাঁ, পড়াশোনা শেষ করা আর কাজে যোগ দেওয়ার মধ্যে কোনো গ্যাপ নেই। এটা একটা দারুণ পয়েন্ট। এর থেকে বোঝা যায় উনি ছাত্রজীবন থেকেই নিজের কেরিয়ার নিয়ে বেশ পরিষ্কার ছিলেন। এমন নয় যে ডিগ্রি শেষ করে তারপর ভাবা শুরু করেছেন যে কি করা যায়। উনি তৈরি ছিলেন আর সুযোগ আসতেই কাজে নেমে পড়েছেন। এই মানসিকতাটা কিন্তু আজকের দিনে খুব দরকারি। তার মানে পড়াশোনা শেষ করে উনি কাজে নামার জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হলো, কোন দক্ষতাগুলো তাকে এই সুযোগটা করে দিল? চলুন ওনার স্কিল সেকশনটা একটু দেখি। আচ্ছা। এখানে ভাষার জায়গায় বাংলা, হিন্দি, ইংরেজির কথা আছে, যেটা স্বাভাবিক। কিন্তু কম্পিউটার স্কিলসের তালিকাটা বেশ মজার। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং কম্বিনেশন আছে। একদিকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার, যেগুলোকে ইন্ডাস্ট্রি সেরা বলে ধরা হয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আর তার পাশেই লেখা আছে ফিল্মোরার নাম। সত্যি বলতে আমার প্রথম দেখে মনে হয়েছিল এটা কি প্রোফাইলটাকে একটু হালকা করে দিচ্ছে। মানে একজন প্রফেশনালের সিভিতে ফিল্মোরার উল্লেখ কি একটু অপেশাদার শোনায়? এটা একটা খুব ভালো প্রশ্ন, আর বাইরে থেকে দেখলে এটা মনে হতেই পারে, তাই না? কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে দেখি। দেখুন, অ্যাডোবি সুইট মানে প্রিমিয়ার প্রো, ফটোশপ, এগুলো হলো পেশাদার কাজের মাপকাঠি। যে কোনো বড় এজেন্সি বা প্রোডাকশন হাউসে এগুলোই চলে। এগুলো জানা মানে রাহুল টেকনিক্যালি সাউন্ড এবং বড় প্রজেক্টের জন্য তৈরি। আচ্ছা।
কিন্তু ফিল্মোরার উল্লেখ করাটা তার কাজের নমনীয়তা বা অ্যাডাপ্টেবিলিটিকে প্রকাশ করে। ফিল্মোরা একটা অনেক সহজ ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। অনেক তাড়াতাড়ি কাজ হয়। এক্স্যাক্টলি। হয়তো খুব দ্রুত কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও বানাতে হবে বা কোনো সাধারণ প্রেজেন্টেশনের জন্য কিছু এডিট করতে হবে, তখন প্রিমিয়ার প্রো চালু করার চেয়ে ফিল্মোরাতে কাজটা অনেক তাড়াতাড়ি হয়। এটা দেখাচ্ছে যে তিনি টুলের দাস নন, বরং প্রয়োজন অনুযায়ী টুল ব্যবহার করতে জানেন। বাহ, তিনি জানেন কখন কামান দাগতে হবে আর কখন একটা ছোট বন্দুকই যথেষ্ট। দারুণ ব্যাখ্যা। মানে তিনি কঠিন এবং সহজ দুই ধরনের যন্ত্রই চালাতে দক্ষ। এর পাশেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কথাও বলা হচ্ছে। এগুলো তো আজকাল সবাই জানে। সিভিতে আলাদা করে লেখার কি কোনো মানে আছে? আছে, কারণ এটা রিক্রুটারকে একটা অলরাউন্ডার ইমেজ দেয়। এটা বলে যে এই ব্যক্তিটি শুধু ডিজাইন বা এডিটিংয়ের মতো সৃজনশীল কাজই পারে না, একটা কর্পোরেট পরিবেশে প্রয়োজনীয় সাধারণ কাজগুলো, যেমন একটা রিপোর্ট লেখা বা প্রেজেন্টেশন বানানো। হ্যাঁ, সেগুলো তো সমান দক্ষ। এটা তাকে একজন সম্পূর্ণ প্যাকেজ হিসেবে তুলে ধরে। ঠিক। এবার এই স্কিল সেকশনের মধ্যেই একটা জিনিস আছে যা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। কোনটা? একটা সার্টিফিকেশনের কথা বলা আছে 2019 সালে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর কোর্সের উপর একটা সার্টিফিকেট। পাশে একটা কিউপি নম্বরও লেখা আছে, যদিও জানি না সেটার গুরুত্ব কি। কিন্তু ডেটা এন্ট্রি, একজন মাস কমিউনিকেশনের ছাত্র, ভবিষ্যৎ ভিডিও এডিটর, সে ডেটা এন্ট্রির কোর্স কেন করবে বলুন তো? এটাই সিভির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা। দেখুন, 2019 মানে রাহুল তখনও ছাত্র। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের মাঝে। ঠিক। মাস কমিউনিকেশনের মতো একটা সৃজনশীল ফিল্ডে পড়ার পাশাপাশি ডেটা এন্ট্রির মতো একটা যান্ত্রিক কিন্তু ভীষণভাবে প্রায়োগিক একটা স্কিল যোগ করা, এটা তার দূরদৃষ্টির পরিচয় দেয়। এটা কি একটা ব্যাকআপ প্ল্যান ছিল, যদি ক্রিয়েটিভ লাইনে কিছু না হয় তার জন্য? ব্যাকআপ প্ল্যান তো বটেই, কিন্তু তার থেকেও বেশি কিছু। এটা আমাদের বলছে যে রাহুল একই সাথে সৃজনশীল এবং বাস্তববাদী, একটা বিরল সংমিশ্রণ। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে শুধু ক্রিয়েটিভ স্কিল দিয়ে চাকরির বাজারে টিকে থাকা কঠিন হতে পারে। ডেটা এন্ট্রির কাজ মানে কি? এর মানে হলো খুঁটিনাটি বিষয়ে নজর রাখা, নির্ভুলভাবে কাজ করা এবং দ্রুত টাইপ করার ক্ষমতা। ঠিক। এই দক্ষতাগুলো কিন্তু যে কোনো পেশাতেই কাজে লাগে। একজন ভিডিও এডিটরকে প্রচুর ফাইল ম্যানেজ করতে হয়, লগশিট বানাতে হয়, মেটাডেটা এন্ট্রি করতে হয়। এই ডেটা এন্ট্রি স্কিলটা শেখানো কিন্তু পরোক্ষভাবে সাহায্য করে। তার মানে এই সিভিটা কোনো আকস্মিকতার গল্প বলছে না, বরং এটা একটা সচেতনভাবে তৈরি করা পথের নকশা। একেবারে। রাহুল জানতেন তিনি কমিউনিকেশন ফিল্ডে কাজ করতে চান, তাই তিনি শুধু একটা ডিগ্রি নেননি, ছাত্র থাকাকালীনই একটা বাস্তব দক্ষতা যোগ করেছেন। একদম। তিনি একদিকে শিল্পের জন্য তৈরি হচ্ছিলেন, অন্যদিকে বাজারের জন্য। এই ভারসাম্যটা খুব কম লোকই করতে পারে। দারুণ। এই প্রস্তুতি নিয়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেছেন। চলুন এবার তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনটা দেখি। আচ্ছা। এখানে দুটো কোম্পানির নাম আছে। প্রথমটা হলো এক্সপ্রেস নিউজ, যেখানে তিনি 2020 থেকে 2023 সাল পর্যন্ত কাজ করেছেন। পদের নাম ভিডিও এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনার। ঠিক তার গ্র্যাজুয়েশনের পর থেকেই তার পড়াশোনা আর স্কিলসগুলো এখানে সরাসরি কাজে লেগেছে। একদম। কাজের বিবরণে লেখা আছে তিনি ব্রেকিং নিউজ, স্টোরি, স্পেশাল রিপোর্ট তৈরি করতেন এবং ভিডিও সম্পাদনা করতেন। একটা নিউজ চ্যানেলের পরিবেশ তো বেশ চাপ আর দৌড়াদৌড়ির মধ্যে থাকে, তাই না? মারাত্মক চাপের। নিউজ চ্যানেলে কাজ করার মানে হলো ডেডলাইনের সাথে লড়াই। এখানে ঘন্টার পর ঘন্টা ধরে একটা ভিডিওকে নিখুঁত করার সময় পাওয়া যায় না। খুব ফাস্ট পেসড একটা এনভায়রনমেন্ট। অত্যন্ত। খবর আসার কয়েক মিনিটের মধ্যে সেটাকে এডিট করে গ্রাফিক্স যোগ করে অন এয়ার পাঠাতে হয়। 3 বছর এই পরিবেশে কাজ করার মানে হলো রাহুল শুধু টেকনিক্যালি দক্ষ নন, তিনি প্রচণ্ড চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দ্রুত কাজ করতে পারেন। এটা একটা অসাধারণ ট্রেনিং। আর এখানে শুধু টেকনিক্যাল কাজ নয়, স্টোরি টেলিংয়েরও একটা ব্যাপার আছে। একটা 1 মিনিটের প্যাকেজে পুরো খবরটা তুলে ধরা। ঠিক তাই। একটা কাঁচা ফুটেজকে একটা আকর্ষণীয় গল্পে পরিণত করা, এটাই তো আসল কাজ। নিউজ চ্যানেলের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কিভাবে কম সময়ে একটা জোরালো বার্তা দেওয়া যায়। এই দক্ষতাটা কিন্তু অমূল্য। এই 3 বছরের অভিজ্ঞতার পর 2023 সালে তিনি একটা নতুন জায়গায় যোগ দেন, ক্রিডেন্স আইটি সলিউশন। এখানেও তিনি একই পদে আছেন, কিন্তু কাজের ধরনটা বেশ আলাদা। এক্সপ্রেস নিউজের সাংবাদিকতার জগৎ থেকে এটা একটা আইটি কোম্পানির কর্পোরেট জগৎ।
এখানে তিনি বিজ্ঞাপনের ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, আইডি কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন এই সব করেন। এই বদলটাকে কিভাবে দেখছেন? এটা তার কেরিয়ারের একটা স্বাভাবিক এবং বুদ্ধিদীপ্ত বিবর্তন। দেখুন, তার মূল দক্ষতা ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন একই আছে। কিন্তু তার প্রয়োগের ক্ষেত্রটা বদলে গেছে। একদম। নিউজ চ্যানেলের জগৎটা খুব উত্তেজনাপূর্ণ, কিন্তু অনেক সময়ই একঘেয়ে হয়ে যেতে পারে। তাছাড়া কাজের সময়ও খুব অনিয়মিত হয়। আর কর্পোরেট জগতে কাজের ধরনটা অন্যরকম। হ্যাঁ, ক্রিডিয়েন্স আইটি সলিউশনের মতো একটা আইটি কোম্পানিতে কাজ করার মানে হলো তিনি এখন মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের দুনিয়ায় প্রবেশ করেছেন। এখানে তাকে ক্লায়েন্টের চাহিদা বুঝতে হয়, ব্র্যান্ডের গাইডলাইন মেনে চলতে হয়, আর এমন কন্টেন্ট বানাতে হয় যা ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করবে। ঠিক তাই। অর্থাৎ তার সৃজনশীলতার সাথে এখন স্ট্র্যাটেজি এবং বিজনেসের বোঝাপড়াটাও যোগ হচ্ছে। তাহলে কি এটা একটা প্রমোশন বা ক্যারিয়ারের দিক থেকে একটা ভালো মুভ? আমি এটাকে প্রমোশনের চেয়েও বেশি বলবো একটা স্কিল ডাইভার্সিফিকেশন। তিনি নিউজের দ্রুত গতির পরিবেশ থেকে এসে এখন কর্পোরেট জগতের নিয়মকানুন শিখছেন। এটা তার প্রোফাইলকে অনেক বেশি ভার্সেটাইল বা বহুমুখী করে তুলছে, যাতে ভবিষ্যতে তিনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই কাজ করতে পারেন। হ্যাঁ, সেটা মিডিয়া হোক, মার্কেটিং এজেন্সি হোক বা কোনো বড় কর্পোরেট হাউস। আরেকটা জিনিস, দুটো কাজের বিবরণের মধ্যেই একটা লাইন কমন আছে: দলের সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা। উনি বারবার টিম ওয়ার্কের ওপর জোর দিচ্ছেন। এটা খুবই স্মার্ট একটা চাল, কারণ কোনো কোম্পানি এমন কাউকে চায় না যে একা একা কাজ করতে ভালোবাসে। ক্রিয়েটিভ কাজ সবসময়ই একটা দলগত প্রচেষ্টা। ঠিক। ডিজাইনারকে কপিরাইটারের সাথে, ভিডিও এডিটরকে স্ক্রিপ্ট রাইটার বা মার্কেটিং ম্যানেজারের সাথে মিলে কাজ করতে হয়। এই লাইনটা যোগ করে রাহুল বোঝাতে চাইছেন যে তিনি শুধু নিজের কাজটাই বোঝেন না, তিনি একটা টিমের অংশ হয়ে কাজ করতেও স্বচ্ছন্দ। এটা যে কোনো ম্যানেজারের কাছে একটা প্লাস পয়েন্ট। একদম। তাহলে তার পড়াশোনা, তার স্কিলস, তার কাজের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে একটা বেশ সম্পূর্ণ ছবি পাওয়া যাচ্ছে। সবশেষে সিভির একদম শেষে ইন্টারেস্ট বা আগ্রহের তালিকায় তিনি দুটো জিনিসের কথা লিখেছেন: লেখালেখি আর মানুষের সাথে কথা বলা। এগুলো কি খালি সিভি ভরানোর জন্য লেখা, নাকি এরও কোনো গভীর মানে আছে? আমার মনে হয় এরও একটা মানে আছে। দেখুন, এই আগ্রহগুলো কিন্তু তার পেশার থেকে বিচ্ছিন্ন নয়, অল্প থাকে। আর মানুষের সাথে কথা বলার আগ্রহ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। একজন ডিজাইনার বা এডিটরকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হলেও তার কাজের উৎস কিন্তু মানুষ। তাকে ক্লায়েন্টের সাথে কথা বলে তার প্রয়োজন বুঝতে হয়, টিমের সাথে কথা বলে আইডিয়া শেয়ার করতে হয়। কমিউনিকেশন স্কিল ছাড়া তো ভালো ডিজাইনার হওয়া প্রায় অসম্ভব। তাই এই আগ্রহগুলো তার পেশাগত পরিচয়ের সাথে তার ব্যক্তিগত সত্তার একটা সুন্দর সংযোগ তৈরি করে। এটা সিভিটাকে আরও বেশি মানবিক করে তোলে। তাহলে সব মিলিয়ে যদি আমরা সিভিটাকে একটা গল্পের মতো করে দেখি, গল্পটা কি দাঁড়ালো? আমার কাছে তো মনে হচ্ছে এটা একজন ফোকাসড পেশাদারের গল্প, যার যাত্রাপথটা খুব স্পষ্ট, যৌক্তিক। কোনো বড়সড় চমক নেই, কিন্তু একটা স্থির, ধারাবাহিক উন্নতির ছাপ আছে। একদম। এটা ধারাবাহিকতা এবং অভিযোজন ক্ষমতার একটা চমৎকার উদাহরণ। রাহুল একটা মজবুত একাডেমিক ভিত্তি তৈরি করেছেন, তার সাথে যোগ করেছেন বাজারের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল এবং প্রায়োগিক দক্ষতা। তারপর মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঠুকে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং এখন সেই অভিজ্ঞতাকে কর্পোরেট জগতে কাজে লাগাচ্ছেন। এটা একটা অত্যন্ত পরিণত এবং সুচিন্তিত ক্যারিয়ার পাথ। তার সিভি আমাদের দেখাচ্ছে যে তিনি শুধু কাজ করেন না, তিনি তার ক্যারিয়ারটাকেও ডিজাইন করছেন। ঠিক এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম। তার সিভিটাই তার সেরা ডিজাইন করা প্রোডাক্ট। দারুণ। এই আলোচনা থেকে রাহুল ধরের পেশাগত যাত্রার একটা স্পষ্ট ছবি তো পাওয়া গেল, যা নিউজ থেকে শুরু হয়ে এখন কর্পোরেট ব্র্যান্ডিংয়ের দিকে এগোচ্ছে। হ্যাঁ, আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি হয়। আমরা তো দেখলাম রাহুল এডিটিং আর ডিজাইনের দক্ষতাকে দুটো আলাদা ইন্ডাস্ট্রিতে কাজে লাগিয়েছেন। নিউজ থেকে কর্পোরেট, মোশন গ্রাফিক্স বা UI/UX ডিজাইন, বা হয়তো 3D অ্যানিমেশন হতে পারে এমন কিছু যা তাকে এই কর্পোরেট জগৎ থেকে একেবারে টেক ক্রিয়েটিভ জগতের দিকে নিয়ে যেতে পারে, যেখানে তার সৃজনশীলতা আর প্রযুক্তি দুটোর একটা সম্পূর্ণ নতুন মেলবন্ধন ঘটবে। মানে তার এখনকার প্রোফাইলটা ভবিষ্যতের কোনো বড় ভূমিকার জন্য একটা নিখুঁত লঞ্চপ্যাড হতে পারে, তাই না?